আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার। লিখেছেন তানজিল মিম। ত্রয়োদশ পর্ব। সন্ধ্যা জুড়ে বিষণ্ণতা। নিজ রুমে চুপচাপ বসে আছে অহনা। কোনো কিছুই ভালো লাগছে না তার। সেই আহিয়ান যাওয়ার পরে রুমে এসেছে, ঢুকেছে, তারপর আর বের হয়নি অহনা। তার কোনো কিছুই যেন ভালো লাগছে না। অহনার বিষণ্ণ মাখা সময়েই তার রুমের দরজায় নক করলো বুশরা। বলল, ওই অহনা, সারাদিন এভাবে রুমে বসে থেকে কি করছিস? বাহিরে আয় জলদি। অহনা শুনলো, খানিকটা উচ্চস্বরে বলল, তুমি যাও আপু, আমি আসছি। বুশরাও শুনলো, বলল, আচ্ছা দ্রুত আয়, নিচে সবাই অপেক্ষা করছে কিন্তু। এই তো আসছি আপু। বুশরা চলে গেল। আর অহনা আরো কিছুক্ষণ বসে থেকে নিজেকে পরিপাটি করে মাথায় ওড়না মুড়িয়ে ছুটল নিচে। নিচে খানিকটা নাস্তা পানি খেলো সবাই, সাথে বিয়ে নিয়ে টুকিটাকি আলোচনা। ডেকোরেশনের লোকেদের কবে আসতে বলবে, গায়ে হলুদে কারা কারা আসবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল। অহনা ওসব শুনে বেশিক্ষণ টিকতে পারল না। সুযোগ বুঝে চলে এসেছে কোনো মতে। আজ সন্ধ্যার ভোজনে নীলয় নিচে নামেনি, তার খাবার উপরে পাঠানো হয়েছে। নীলের অফিসে কি নাকি কাজ ছিল। অহনা নিশ্চুপে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। হঠাৎই কি হলো, অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে পায়ে স্লিপ কেটে পড়ে যেতে নিল সে। সঙ্গে সঙ্গে তাকে ধরে বসলো নীলয়। মাত্রই অহনাকে পাশ কাটিয়ে যেতে নিয়েছিল সে। অহনা অন্যদিকে ঘুরে থাকায় নীলয়কে নজরে পড়েনি। অহনা স্তব্ধ নজরে তাকালো নীলয়ের দিকে। অহনার চাহনিটা যেন বুঝলো নীলয়। বলল, এভাবে বিয়ের কনেদের অন্যমনস্ক হয়ে হাঁটতে নেই অহনা। পড়ে টরে গেলে কি হবে জানো তুমি? অহনা নিজেকে সামলালো নীলয়ের কাছ থেকে। নিজেকে ছাড়িয়ে অপরাধীর স্বরে বলল, আই এম সরি। নীলয় কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে কতক্ষণ। অহনা যেতে নেয়, কিন্তু নীলয় পথ আটকায়। বলে, কি হয়েছে তোমার? আহিয়ান আসার পর থেকেই দেখছি তুমি একটু কেমন কেমন করছো। শরীর ঠিক আছে তো? অহনা অনেকক্ষণ তাকিয়ে থাকে নীলয়ের দিকে। বলে, আমি ঠিক আছি। এতটুকু বলেই অহনা চলে যায়। আর নীলয় অনেকক্ষণ নিশ্চুপে দাঁড়িয়ে থাকে। অদ্ভুত স্বরে বলে, আজ মেয়েটা এমন করছে কেন? নতুন একটা সকাল, আকাশ ছুঁয়ে উঠেছে রোদ্দুর। সেই রোদ্দুরের ছোঁয়াগুলো জানালা বেয়ে উঁকি মারছে নীলয়ের রুমে। নীলয় একটু নড়তেই সেই রোদ্দুরটা সোজা এসে পড়ল নীলয়ের চোখে মুখে। এতে খানিকটা বিরক্ত হলো নীলয়। ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে ফেলল সে। বিরক্তির স্বরে কিছু বলতে নিবে, এরই মাঝে ছায়াজনিত কিছু একটা নীলয়ের মুখোমুখি হয়ে দাঁড়ালো, রোদ্দুরকে আটকে ধরে। মুখে ছায়া পড়তেই নীলের চোখ মুখ কোঁচকানোর ভাবটা নিমিষেই পালিয়ে গেল। তখন নীলয় আর একটু আরাম করে বালিশটা চাপটে ধরে ঘুমালো। এভাবে কেটে গেল কতক্ষণ। হঠাৎই কি ভেবে যেন চোখ জোড়া খুলে ফেলল নীলয়। আশেপাশে তাকালো কয়েকবার, কেউ কি এসেছিল তার রুমে? নীলয় জানালার দিকে তাকালো। জানালার পর্দাটা পুরোপুরি মেলে দেওয়া। নীলয় বুঝেছে কেউ একজন সত্যি তার রুমে এসেছিল আর জানালার পর্দা টেনে দিয়ে গিয়েছে। কারণ কাল রাতে জানালার পর্দাটা এমন ছিল না। এরই মাঝে রুমে প্রবেশ করলো নীলয়ের মা। বললেন, আর কত ঘুমাবি নীলয়, এবার তো ওঠ। মায়ের ডাকে নিজের ভাবনা থেকে বের হলো নীলয়। বলল, মম, তুমি কি কতক্ষণ আগেও আমার রুমে এসেছিলে?
নীলয়ের মা বেশ অবাক হয়ে বলল, কই না তো, আমি তো মাত্রই এলাম। প্রতি উত্তরে শুধু এতটুকুই বলল নিলয়, ও। এরই মাঝে চায়ের কাপ হাতে রুমে ঢুকলো নীলা। বলল, চাচিমা, নিলয় ভাইয়ের চা তুমি নিচে রেখে এসেছিলে। নীলার কথা শুনে বিছানার কাঁথাটা ভাঁজ করতে করতে বলল নিলয়ের মা, দেখেছিস, একদমই ভুলে গিয়েছিলাম, দে তোর নিলয় ভাইয়াকে। নীলা শুনল, চায়ের কাপটা নিলয়ের দিকে এগিয়ে দিয়ে দৌড়ে ছুটে গেল। নীলয় আটকাতে চাইল, ওকে বলতে চাইছিল নীলা এর আগে তার রুমে এসেছিল কিনা, কিন্তু নীলয় কিছু বলার আগেই নীলা ছুটে গেল। নীলয় চায়ের কাপে চুমুক দিল। গমগমে রোদের ভিড়ে গায়ে লুঙ্গি, ফতুয়া আর মাথায় গামছা বেঁধে ট্রাক্টর চালাচ্ছে নিলয়ের বাবা। আর দূর থেকে বাবার এমন কাণ্ড দেখে চোখ মুখ সব কেমন একটা হয়ে গেল নিলয়ের। নিলয় চোখ বড় বড় করে তাকিয়ে রইল তার বাবার দিকে। এটা কি আদৌ তার বাবা, নাকি তার বাবার মতোই দেখতে কোনো মানুষ? নীলয়ের ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে বাবাকে জিজ্ঞেস করতে, ড্যাড, এগুলো তুমি কি করছো? কিন্তু ফসলের জমিতে যে কাদা, ওসবের মধ্যে একদমই যেতে ইচ্ছে করছে না নিলয়ের। নিলয় দীর্ঘশ্বাস ফেলল। এমন সময় পেছন থেকে জহির বলল নিলয়কে, নিলয় ভাইয়া, ভুতুরে বাড়ি ঘুরতে যাবে? নিলয় অবাক হয়ে পাশ ফিরে তাকালো, অদ্ভুত স্বরে বলল, ভুতুরে বাড়ি মানে? জহির কিছু বলবে, এরই মাঝে নীলা এসে বলল, ওসব ভুতুরে বাড়ি টাড়ি কিছু না নিলয় ভাইয়া, আমরা কুচুটে বুড়ির বাড়ি যাচ্ছি, তুমি যাবে? আচার খেয়ে আসবো নি। নিলয় এদের কথার আগামাথা ঠিকভাবে বুঝতে পারছে না, তাই প্রশ্ন করে, কুচুটে বুড়িকে? নীলয়ের কথা শেষ হতেই সেখানে উপস্থিত হয় অহনা। নীলাকে ধমকে বলে, কুচুটে বুড়ি কি? নীলা রাঙা দাদি বলতে পারিস না? নীলা মাথা নিচু করে রয়, আর অহনা নীলাকে উদ্দেশ্য করে বলে, আসলে আমাদের বাড়ি থেকে আর কত দূর এগিয়ে রাঙা দাদির বাড়ি। আমরা সপ্তাহে অন্তত একবার যাই দাদিমার কাছে। উনি ভীষণ সুন্দর আচার বানান, একাও থাকেন, তাই আর কি। আমরা এখন যাব ওখানে, আপনি যাবেন আমাদের সাথে? নীলয় তার বাবার ট্রাক্টর চালানোর দিকে তাকালো। কাদায় বাবার অবস্থা যাচ্ছে, তাই এসব দেখতে থাকলে নীলয় না জানি বাবার সামনে কি করে বসে, তার যে এদের সাথে যাওয়াই যাক। নীলয় অনেকক্ষণ ভেবে বলল, যাবো, চলো। নীলের কথা শুনে ভিতর থেকে খুব খুশি হয়েছে অহনা, তবে বাহিরে তা প্রকাশ করলো না। হাঁটা শুরু করলো সবাই একসাথে। মাটির রাস্তা, যার একদিকে গ্রামের বাড়ি আর অন্যদিকে বয়ে চলেছে খাল। খালের ভিড়ে দু একটা নৌকাও যাচ্ছে। খালের ওপারেই রয়েছে বিশাল ফসলের জমি, গাছের ডালে পাখির বাসা। নীলয় আশপাশ তাকাতে তাকাতে এগোতে লাগলো, সাথে এটা ওটা প্রশ্ন করতে লাগলো অহনাকে। অহনা ও নীলয়ের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো। অন্যদিকে জহির আর নীলা অহনা নীলয়কে ছাড়িয়ে আরো আগে এগিয়ে গিয়েছে। রাঙা দাদির বাড়ি যাওয়ার আগে গ্রামীণ ভাষায় গাছ দিয়ে তৈরি একটা লম্বা হাক্কা বা গাছ ফেলে ব্রিজের মতো বানানো আছে, তবে সেটা খুবই চিকন। চিকন গাছ আর বাঁশ দিয়ে বানানো হাক্কা, হাক্কার নিচে খাল। নীলয় এত চিকন ব্রিজ দেখে বলল, আমাদের এটার উপর দিয়ে যেতে হবে? অহনা মাথা নাড়ায়, বলে, জি। নীলয় অহনার কথা শুনে মৃদু স্বরে বলল, নীলয়, যদি পড়ে যাই? অহনা হালকা হাসে, বলে, পড়বেন না, আসুন যাই। বলেই অহনা এগোতে লাগলো, যা দেখে নীলয় বলল, আমি যাব না, তোমরা যাও। আরে ভয় পাচ্ছেন কেন, আমি আছি তো। তারপরও আমার সত্যি ভয় লাগছে অহনা,
যদি পড়ে যাই, আর এসবে আমি কখনো হাঁটিনি। হাঁটেননি তো কি হয়েছে, আজ হাঁটবেন? তাও নীলয় ওটা দিয়ে পার হতে নারাজ। অহনা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে, আপনার জুতোটা খুলে ফেলুন নীলয় সাহেব। নীলয় অবাক হয়ে বলে, জুতো খুলবো? হ্যাঁ, এতে আরো সহজে পার হতে পারবেন, দেখবেন। নীলয় এবার শুনলো মেয়েটা এতবার তাকে যাওয়ার জন্য বলছে, এবারও না বললে বাজে দেখায়। নীলয় তার পায়ের সুজুতো খুলে ফেলল। অহনা নীলার হাতে নীলের জুতা ধরিয়ে দিয়ে উপরে রাখতে বলে। নীলাও শুনে। তারা এই নিয়ে এই হাক্কা 4বার পার করল। অহনা নিজের হাতটা এগিয়ে দিল, খুব শীতল স্বরে বলল, আমার হাত ধরে আসুন নীলয় সাহেব, দেখবেন ভয় লাগবে না। অহনার কথাটায় যেন মুগ্ধ হলো নীলয়। মুগ্ধ হয়ে নিজের হাতটা এগিয়ে দিল অহনার দিকে। অহনাও ধরল নীলয়ের হাত। তারপর উপরে থাকা বাঁশটা ধরতে বলল অহনা। নীলয় শুনল। তারপর ধীরে ধীরে বাঁশ আর অহনার হাত ধরে হাঁটতে লাগলো দুজন। খালি পায়ে হাঁটার জন্য আরো বেশি যেন ভালো লাগছে নীলয়ের। হাক্কার একদম শেষ প্রান্তে আসতেই আচমকা একটা ধমকা হাওয়া আসলো। এতে হালকা করে হাক্কাটা নড়ে উঠল। অহনা জুতো না খোলার জন্য শেষে গিয়ে পড়ে যেতে নিল। সঙ্গে সঙ্গে অহনার হাত ধরে নিজের দিকে টানলো নীলয়। আচমকা হাতে টান লাগতেই অহনা এসে পড়ল সোজা নীলয়ের বুকের কাছে। কাছাকাছি হলো দুজন। চোখে চোখে দৃষ্টি আটকালো দুজনেরই। নীলয় হঠাৎই মনে মনে আওড়ালো, এই যে আমি না চাইতেও তোমার চোখে চোখ রাখছি, কাছাকাছি হচ্ছি, হৃদয়ে খানিকটা যন্ত্রণা হচ্ছে, ভালো লাগাটা বারবার সৃষ্টি হচ্ছে। এটা কি আদৌ ঠিক হচ্ছে রমণী? গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।